শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। রমজান শেষের দিকে, দুয়ারে করা নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। ভিন্ন এক আবহে এবারকার রমজান এবং ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেমন কাটলো রমজানের দিনগুলো এবং সামনে যে ঈদ উল ফিতর রয়েছে সেটিই বা কেমন কাটবে? কারণ ঈদ এবং রমজান নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা থাকে, দ্রব্যমূল্যের বিষয় থাকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় থাকে, অন্যান্য নানা বিষয়গুলো এবারের রমজানে কেমন হলো, অন্যান্য বারের চেয়ে পার্থক্যগুলো কেমন, সেগুলো নিয়ে আমরা আলাপ করব। কারণ এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হয়েছে, যদিও সময় খুব বেশি নেয়নি এখন পর্যন্ত, কিন্তু তারপরও এই সময়ের মধ্যে কিভাবে সার্বিকভাবে পরিস্থিতিগুলো তারা মোকাবেলা করলো, নিয়ন্ত্রণ করতে পারলো, সেই বিষয়গুলো নিয়েই আমরা আলাপ করব। সঙ্গত কারণেই আলোচ্য বিষয় আমরা রেখেছি ভিন্ন আবহে রমজান ও ঈদ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বিথিকা বিনতে হোসাইন, চেয়ারম্যান অর্পণ আলোক সংঘ, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব আব্দুল আউয়াল ঠাকুর। ছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সম্মানিত অতিথি, রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে জনাব আব্দুল আউয়াল ঠাকুর, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় ভিন্ন আবহে রমজান এবং ঈদ। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা কীরকম দেখলেন এই যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে রমজানটি যেভাবে অতিবাহিত হলো? দ্রব্যমূল্য, জ্বালানি সংকটের বিষয় কিছু ছিল, অন্যান্য আরও বিষয় কিভাবে কতটা মোকাবেলা করা গেল, বা সামনে ঈদ আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আপনার মূল্যায়ন শুনব। বিষয়টা আপনি শুরু করেছেন ভিন্ন আবহে, অর্থাৎ এই আবহে শব্দটাকে যদি আমরা আমাদের আলোচনায় আনি তাহলে আমরা দেখি সরকার মূলত প্রায় মাত্র 1 মাস অতিক্রম করলো এবং সত্যিকার বলতে গেলে এই প্রথমেই তাকে রোজার মতো একটি বড় বিষয়কে মোকাবেলা করতে হয়েছে। আমি মোকাবেলা শব্দটা ব্যবহার করছি এই কারণে যে এই অতীতকাল থেকে যদি আমরা হিসেব নিই, বিশেষ করে গত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সে আমলেও যদি আমরা আলোচনায় নিই তাহলে দেখা যাবে রমজানে দ্রব্যমূল্য কখনোই নিয়ন্ত্রণ করা যায় নাই। বেগুনের দাম, আদার দাম, পেঁয়াজের দাম, মরিচের দাম, অর্থাৎ যখন ব্যবসায়ীরা যেটা খুশি তার দাম বাড়িয়ে একটা সাংঘাতিক মহোৎসব করেছে। কিন্তু এই প্রথমবার সংবাদপত্রে কোথাও খবর প্রকাশিত হয় নাই যে বাংলাদেশের কোথাও রমজানের সামগ্রী অথবা সামগ্রিকভাবে বাজারের দ্রব্যমূল্যের কোনো পরিবর্তন ঘটেছে। প্রশ্ন উঠতে পারে এটা কি কমেছে? আমি সেই আলোচনায় যাব না। মূল যে আলোচনা সেটা স্থিতিশীল রাখাটা একটা বিরাট ব্যাপার। অর্থাৎ স্থিতিশীল শব্দটার মধ্যেই কিন্তু আমরা মিন করি আমাদের গৃহিণীরা, আমাদের যারা সংসার করি তাদের যে নিত্যদিনের যে রুটিনটা, এই রুটিনটাকে নির্বাহ করার জন্য একটি বড় বিষয় হচ্ছে বাজার স্থিতিশীল রাখা। অবশ্যই এটা শুধু প্রশংসা নয়, আমি মনে করি যে সরকার এটি একটি মহা দায়িত্ব পালন করেছে। যেখানে প্রবাদ ছিল যে রমজান আসলে ব্যবসায়ীদের লোভাতুর দৃষ্টি সবসময় বড় আকারে দেখা যায়, অন্তত এইবারের জন্য সরকার প্রমাণ করেছে যে ব্যবসায়ীরা অসৎ নয় এবং তাদের অসৎ প্রবণতার সাথে ব্যবসায়ী নয় অন্য মহল জড়িত থাকে। অর্থাৎ সরকারের এই নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্য দিয়ে সরকারের কোনো কোনো মহলের যে অতি লোভনীয় প্রবণতা সেটা যে নেই এটা প্রমাণিত হয়েছে। সুতরাং এটা একটি ইতিবাচক দিক। সুতরাং এই দিক থেকে বলা যায় যে রমজান ভালো হলে ঈদও তো ভালো হওয়ার কথা, সুতরাং ঈদও ভালো হবে। কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু জিনিস ঘটেছে যেগুলো আমরা শহরের পাহাড়ি অঞ্চল এবং কিছু কিছু জায়গা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা, যেমন আজকেও একটি কাগজে খবর আছে যে শহীদ মিনারে এবং সাভারে কিছু ঘটনা ঘটেছে। আসলে এই কথাগুলোকে আমরা রমজান বলে যুক্ত করার কোনো মানে নেই, নিত্যদিনের ঘটনায়। এটা আমরা অনেক আগে থেকেও বলছি, তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে এই কথাগুলো বলা হচ্ছে যে পুলিশের লুট হয়ে যাওয়া অস্ত্র এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে কতটা নিয়ন্ত্রণে আনা গেছে সে নিয়ে ব্যাপক কোনো রিপোর্ট এখন আমাদের কাছে নাই। কিন্তু এটা আমরা আশা করি এবং আমরা মনে করছি যে সরকারের যে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে সেই ব্যবস্থাপনার মধ্যে কোথাও না কোথাও এমন কিছু রয়েছে যার ফলে নিয়ন্ত্রণটা এসছে। সরকার একটা কথা বারবার বলছেন, মব সংস্কৃতির বিরুদ্ধে। আমার মনে হয় এই যে বাজার দরের সাথেও সিন্ডিকেটের একটা বিষয় থাকে। আমরা কারণ বাজার এবং অন্যান্য যে সমস্ত জায়গায় ব্যবসায়ীরা অতীত সময় দেখা গেছে যে তাদের দ্রব্যমূল্য কমানোর ক্ষেত্রে তারা যখনই সরকার বলে কমাও তখনই দেখা যায় এটা বাড়ে। দেখা গেছে যে অতীতে মন্ত্রীরা ব্যবসায়ীদের নিয়ে সভা করেছেন, সভা করে বলছেন যে বাড়ানো যাবে না। এই রিপোর্ট যেদিন বেরোচ্ছে সেদিনই দেখা গেল বাজারে খেজুরের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, বেগুনের দাম বেড়েছে। গত প্রধানমন্ত্রী তো বলেন যে বেগুন খাওয়া ছেড়ে দেন, কুমড়া দিয়ে নাকি বেগুনি বানানো যায়। তো
তো এই সমস্ত আলতু ফালতু আলোচনার মধ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার যে একটা প্রক্রিয়া, অর্থাৎ নিজের স্বার্থ হাসিলের জন্য এই বিভ্রান্ত করার যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে অতীতের রমজানগুলো পালিত হয়েছে, এবারে তার থেকে একটা সত্যিই ব্যতিক্রম। এবং এটা বলা যায় যে একটি নির্বাচিত সরকার যে আসলে জনপ্রতিনিধিত্ব করলে তাদের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে, এই যে ব্যালেন্স মানে ভারসাম্য রক্ষা করার যে ব্যাপারটা, এটি কিন্তু সত্যি সত্যি এরই মধ্যে প্রমাণিত হয়েছে। এবং এই জন্য আমি খোদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে অবশ্যই তার নিজস্ব ব্যবস্থাপনার মধ্যেই এটা করতে সক্ষম হয়েছে, এবং সেই জন্য আমরা আশা করি যে বাকি সময়টাও আমাদের ভালো যাবে। অসংখ্য ধন্যবাদ। শুনে আসি, জনাব হাবিবুর রহমান হাবিব রয়েছেন আমাদের সঙ্গে। জনাব হাবিবুর রহমান হাবিব, কিভাবে দেখলেন সার্বিক পরিস্থিতি এবং কেমন প্রত্যাশা করছেন? আমি আজকে আপনার সামনে উপস্থিত হয়েছি যে গতকাল আমার যারা মন্ত্রী এসেছিলেন, বাবা ওনার সাথে আমি ছিলাম, এখানে সেটা আমার যদি পারেনি, আমি একটা হোটেলে তার এই করেছি, তারপরে কাজ আমার বক্তব্য হলো, জনগণ আসলে প্রত্যেক সময় ব্যবসায়ীরা রাতারাতি বেগুনের দাম বেড়ে যায়, আপনার শসার দাম বেড়ে যায়, সবজির দাম বেড়ে যায়, কৃষির দাম বেড়ে যায়, আটার দাম বেড়ে যায়। এবার প্রথম 2 দিন তারা ছিল, কিন্তু সরকার দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করার কারণে এখন সবকিছু কারণ হলো এখন সরকার ধীরে রাখছে, অতএব ব্যবসায়ীরা তাকে সহায়তা করছে এবং বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা ক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে যেন আমার পাবনাতে দেখেন ট্রাফিক জ্যাম, আমাদের স্বাস্থ্য রীতিমতো রোজা রেখে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, কোথাও কোনো গণতন্ত্র। এইটাই হলো একটা গণতন্ত্র সরকার, এটাই গণতান্ত্রিক সরকার। যেহেতু দেশে মানুষ শত কথা বিভক্তি, শত প্রচারণা কুপ্রচারণা সত্ত্বেও বাংলাদেশ জাতীয় দলকে সংঘর্ষ দিয়েছে, আমাদের ব্যবসায়ীরা চিন্তা করছে এখানে 2 নম্বর করলে বিএনপি নেতা করে মাঠের নামলে তখন কিন্তু নিজেরা বড় সমস্যায় পড়ে যাবে, এটা তাদের ভয় আছে। তারেক রহমান 1 মাস বয়স হলো, এর ভিতরে 17 তারিখ থেকে 17 তারিখ আপনি দেখেন এর ভিতরে ভিজিয়ে কাজ দিয়েছে, ইমাম মহাজের জন্য আপনার সেখানে খাল খনন করেছে, এরকম বিভিন্ন ভাবে সরকার তরফ আহ্বান করে, এটা বিরাট ব্যাপার। কত বড় সাহস! 1 মাস বয়স হলো, সরকার এখন তেলের দাম যেভাবে বেড়েছে সারা পৃথিবীতে এবং এই যুদ্ধ একটা সংকট হয়েছে, সেই সংকটের মধ্যেও তেলের দাম কিন্তু বাড়ে। অন্য যে কোনো সরকার, যে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হলে থাকলে অবশ্যই তেলের দাম 20 টাকা পর্যন্ত বাড়িয়ে দিতে, কঠোরভাবে নিয়ন্ত্রণ দিতে। এবং রেশনিং ছিল, রেশনিং পদ্ধতি গতকাল থেকে তুলে দিচ্ছে, রেশনিং পদ্ধতি না, যার যেটা রাখবে সে নিয়ে যাবে। তো সত্য কেউ যেন তেল মজুত না করেন, মজুত করলে তারা সে ধরা পড়লে তার তেলের ব্যবসা স্থিরতা বন্ধ হয়ে যাবে, এমন জরিমানা তারা বৃদ্ধি করা হবে, সারা বছর ব্যবসা করেও ওই টাকা লাভ করতে পারবে না। এই ভয়ে যে এক জায়গায় তারপরে করেছে ব্যবসায়ীরা, সেখানে কেন্দ্রীয় সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। একটা সরকার, এটা বড় একটা বৈশিষ্ট্য। আজ ইরান যুদ্ধ রেখেছে, আপনার ইসরায়েল এবং আমেরিকা যেভাবে আক্রমণ করেছে, তেল সাপ্লাই বন্ধ হয়ে গেছে, তারপর বাংলাদেশে তেলের দাম বাড়ায়নি। এইটা হলো সরকার এবং তারেক রহমানের এটা কৃতিত্ব। এতগুলো ইমাম মহাজিনদেরও আবার টাকা দিয়েছে। আমি মনে করি একটা সরকারের সদস্য থাকলে এবং একটা সরকার যদি জনগণের ভোটটা নির্বাচিত হয়, অবশ্যই সরকার নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের পাবনাতে 5টা আসন, একটা আসনে সেটাকে জয়লাভ করার জন্য ব্যবসার ভাগ কিনতে হবে, আর 2টা আসনে আমি হাতে যাবো তৈরি, আমাদের ভোট চুরি করেছে, মহাচুরি করেছে, ওইটা আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, আমরা যেখানে হারিনি। আর 2টা আসনে জি, জনাব হাবিবুর রহমান হাবিব, বিষয়টি তো যেহেতু
এখন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, আমরা সেই বিষয়ে পক্ষে যেহেতু এই কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাহস পাচ্ছে না ব্যবসায়ী, জি অসাধু ব্যবসায়ী ভাবছে দ্রব্যমূল্য বৃদ্ধি করলে ওরা যদি মানুষ কষ্ট পেলে আমাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, সেই সময় হয়তো জানতে চাইবো যে দেশের কোন কোন জায়গায় আপনি যেমন বলছিলেন স্বস্তির খবর, সে কিন্তু কিছুটা অস্বস্তিও বিভিন্ন জায়গায় রয়েছে, যে চাঁদাবাজির বিষয়টি বলা হচ্ছে পরিবহন সেক্টরে বিশেষ করে এবং অন্যান্য সেক্টরে, সেই সব বিষয়গুলো নিয়েও বলবেন, কারণ এগুলো তো আলটিমেটলি এসে যারা ভোক্তা পর্যায়ে তাদের উপরই সেই খরকটি নামে কিংবা সেই ভোগান্তি তাদেরকেই পোহাতে হয়, সেই বিষয়েও আপনি বলবেন। আমি একটু শুনে আসি। স্টুডিওতে রয়েছেন বিথিকা বিনতে হোসেন, চেয়ারম্যান অর্পণ আলোক সংঘ। বিথিকা বিনতে হোসেন, অনেকদিন থেকেই আপনি সামাজিক বিভিন্ন বিষয়গুলো দেখছেন কাছ থেকে, এগুলো নিয়ে আপনার গবেষণাও রয়েছে। আপনার কাছে জানতে চাই যে অন্যান্য বারের রমজান এবং এবারকার রমজানের মধ্যে পার্থক্যটি কী দেখলেন, যেটি বলছে যে এটি একটি চ্যালেঞ্জ, বিশেষ করে ব্যবসায়ী মহল বলি কিংবা লোডশেডিং বলি, ট্রাফিক জ্যাম, প্রত্যেকটি জায়গাতেই একটা উদ্বেগ উৎকণ্ঠার কারণ থাকে রমজানকে ঘিরে। কিন্তু এবার সেই উদ্বেগ উৎকণ্ঠা কতটা নিরসন হলো, কতটা স্বস্তি কিংবা অস্বস্তি দেখলেন? সত্যিকার অর্থে আমার কাছে একটা ভিন্ন আবহই মনে হয়েছে, কারণ বহু কাঙ্ক্ষিত এবং জনপ্রত্যাশিত একটা নির্বাচন কিছুদিন আগে ঘটে গিয়েছে, এখনো 1 মাস হয়েছে হয়েছে। তো সেই জি জি 12ই ফেব্রুয়ারি হয়েছে। তো সেখানে আমরা সরকার গঠন হয়েছে 17ই ফেব্রুয়ারি। তো আমাদের যে এই যে জনপ্রত্যাশিত একটা সরকার আসলো, সেই সরকার কিন্তু যেই প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করেছে, যে পরিকল্পনা করেছে জনগণের সাথে, সেগুলো কিন্তু একটা একটা করে বাস্তবায়ন শুরু করেছে। বিগত 10ই মার্চ প্রথম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পিএম যে বলেছেন, বিভিন্ন সময় বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, আবার কখনো বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তো সেক্ষেত্রে যে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, সেই ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন উনি শুরু করেছেন পাইলট প্রকল্পের মাধ্যমে, সেটা উদ্বোধন করেছেন। আমরা জানি যে ৩,৮২২ টাকার নিচে যে পরিবারগুলোর মানে ক্রয় ক্ষমতা নেই তাদের বাসার বাড়িতে, তাদেরকে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে বলা হয়। সেই জায়গায় যখন একটা পরিবারকে আপনি ২,৫০০ টাকার একটা ভর্তুকি প্রদান করবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে, প্রতি মাসে আপনি তাকে গিফট করবেন, তাহলে আমাদের কিন্তু একদিকে সেটা একটা নারীর ক্ষমতায়ন যেদিকে হচ্ছে, অন্যদিকে কিন্তু দারিদ্র্য সীমার যারা বসবাস করছে সেটা কিন্তু আমরা অতিক্রম করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। সেই জায়গায় আপনি এটাও দেখেছেন যে এই কার্ডগুলো কিন্তু সুনির্দিষ্ট কোনো একটা দলের ভিতরে বন্টন করা হয়নি। সেখানে আমরা দেখেছি যারা ফ্যামিলি কার্ড পেয়েছেন কেউ কেউ জয় বাংলা স্লোগানও দিয়েছেন। তাহলে তিনি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন সেটা আমরা কিন্তু একটা লক্ষ্য করেছি। তারপর 3 দিন পরে কিন্তু আমরা দেখেছি যে ইমাম মুয়াজ্জিন, খতিব, তারপরে বিভিন্ন ধর্ম গ্রন্থ, বিভিন্ন ধর্মের পুরোহিত আছেন, সেবায়েত রয়েছেন, তারপরে হচ্ছে গিয়ে অধ্যক্ষ পদক্ষ রয়েছেন, সবাইকে একটা দিয়েছেন, সম্মানী ভাতা দিয়েছেন, যেটা তার প্রতিশ্রুতিতে ছিল, যা এর আগে কোনো সরকারি এটা করেনি, বাস্তবায়ন করেনি। তিনি বলেছেন এবং সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। তারপর আজকে কিন্তু দিনাজপুরে আমাদের খাল খনন কর্মসূচি হচ্ছে। তো এই খাল খনন কর্মসূচির মাধ্যমে কিন্তু শুধুমাত্র যে আমাদের পানির প্রভাব বৃদ্ধি পাবে কিংবা জলাবদ্ধতা নিরসন হবে তা কিন্তু নয়, আমরা এর মাধ্যমে সোলার প্যানেল বসিয়ে কিন্তু বিদ্যুৎ থেকেও আমরা উৎপাদন করতে পারবো। তারপর মাছের একটা আমিষের সুব্যবস্থা হবে, প্রান্তিক শ্রেণীর মানুষগুলো এই ধরনের সুবিধা পেতে পারে, যে ধরেন দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করছে। এবং আমাদের দেশেও যে একটা বিভিন্ন জাতের মাছ থেকে আমরা বিতাড়িত হয়েছি, আমরা মানে অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি, সেগুলো আবার নতুন করে আমরা চিন্তা করতে পারি। তারপরে হচ্ছে গিয়ে জলাবদ্ধতার যে নিরসনের চেষ্টা করছে, সেগুলো কিন্তু কিছুদিন পরে বর্ষা মৌসুম শুরু হবে, সেখান থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার একটা বিষয় রয়েছে। তারপরে আপনি দেখেছেন যে 12টা সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মীদের একটা সম্মানী প্রদান করা হয়েছে। এর আগে কিন্তু এটাও কেউ চিন্তা করেনি। তো 2014 সালে যখন আমার মনে আছে যে এই পরিচ্ছন্নতা কর্মীগুলোকে নিয়ে আমার একটা ফিলিংস তৈরি হয়েছিল, তখন আমার মনে হয়েছিল আমরা তো মানে এই কত মানে আমাদের বাসা বাড়ির পচা দুর্গন্ধযুক্ত জিনিস আমরা যেটা ফেলে দিই, সেটা কিন্তু এই পরিচ্ছন্নতা কর্মীরা সেগুলোর ভিতরে সারাদিন বসবাস করে। আমি আসবো আপনার কাছে, একটা বিরতি নিয়ে এসে আপনার কাছেই আবার এই আলোচনায় ফিরবো। একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই।
ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিথিকা বিনতে হোসেন, আপনি বলছিলেন পরিচ্ছন্নতা কর্মীদের বিষয় নিয়ে আপনার কাজ ছিল। পরিচ্ছন্নতা কর্মীদের কাজ ছিল কি, আমার ওদের ব্যাপারে একটা ফিলিংস তৈরি হয়েছে যে আমরা যে জিনিসগুলো বাসায় রাখতে পারছি না কিছু সময়ের জন্য, তারা 24 ঘন্টার মধ্যে বিভিন্ন সময়ে তারা এই নোংরা আবর্জনার ভিতর থেকে কিন্তু ওরা কাজ করছে, আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখতেছে। তো আমার মনে হয়েছে যে আমরা তো অনেক তারকা সেলিব্রিটিদের সাথে ছবি তুলি, ফেসবুক সোশ্যাল মিডিয়া পোস্ট করি, তখন আমি সকলের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করার জন্য কিন্তু আমার বাসার নিচে যারা ক্লিনার ছিল তাদের সাথে একটা ছবি তুলে তাদের যে প্রমোট করার জন্য, তাদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য এরকম লিখেছি যে আমরা তো অনেক সোশ্যাল তারকার সাথে বিভিন্ন তারকার সাথে ছবি তুলে, আজকে এমন একজন তারকার সাথে আমরা ছবি তুলেছি যিনি আমাদের শহরের পরিষ্কার এবং আমাদের পরিবেশ সুরক্ষার কাজে নিয়োজিত থাকেন। তো আমার মনে হয় আজকে আমাদের সেই সিটি কর্পোরেশনের সেই পরিচ্ছন্নতা কর্মীদেরকে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী চিন্তা করেছেন। এটা অবশ্যই আমাদের যে রমজানের একটা নতুন আবহ, সেটার একটা পজিটিভ ইতিবাচক দিক। তো এই যে আবার কিছুদিন পরে পয়লা বৈশাখে আমাদের আরও যে প্রতিশ্রুতি দিয়েছিল যে কৃষক কার্ড প্রদান করা হবে, সেটার উদ্বোধন হবে। ইতিমধ্যে কিন্তু কৃষি ঋণের 10,000 টাকা মকুব করে ফেলেছে। তো এই যে সবকিছু মিলে একটু আগে আমাদের একজন বক্তা বলে গেছেন যে আগের সরকারের রমজানের যে ঊর্ধ্বগতি ছিল সেখানে বলা হতো যে এই যে বিভিন্ন রকম রেসিপি প্রদান করা হতো, জনগণকে মিতব্যয়ী তার গল্প শোনাতে হতো, আদেশ দিত, কিন্তু নিজেরাই প্রতিদিন গণভবনের বাজেটই থাকতো 5 লাখ টাকার উপরে আপ্যায়ন ব্যয়। তো সেই ক্ষেত্রে আমরা নতুন দিনের একটা সূচনা পেয়েছি, নতুন বাংলাদেশের যে প্রত্যাশা করেছি সেটাই আমরা দেখছি, এবং ছুটির দিনেও আমাদের পিএম অফিস করছেন এবং সব মহলে আমার মনে হয় এটার ব্যাপারে অ্যাক্টিভ রয়েছেন। দেশকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। শুনে আসি আব্দুল আওয়াল ঠাকুর, যে বিষয়টি বলা হলো বৈশ্বিক তেলের একটা সংকট তো ছিলই, সেই জায়গায় সরকারের ভূমিকা কেমন ছিল? মাঝখানে অবশ্য আমরা দেখেছি যে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, সেটিও কিন্তু দেখেছি আমরা। তো পরবর্তীতে গতকালকেই বা রেশনিংয়ের মাধ্যমে, রেশনিং তুলে দেওয়ার মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে চলেছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো। হ্যাঁ, এটা একটা মৌলিক বিষয় হচ্ছে, কারণ বিদ্যুৎ এবং তেল এটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণের একটি বড় ফ্যাক্টর। যখন তেলের দাম বাড়ে তখন বাস ভাড়া বাড়ে, তখন যানবাহনের খরচ বাড়ে, সব কিছু এটার উপর নির্ভর, আমাদের তেলের উপর নির্ভরতা এরকম একটা মাত্রা। এর আগের কিন্তু আওয়ামী লীগ আমলের একটা রিপোর্ট আপনি যদি বিবেচনা করেন, তখন কিন্তু দেখা গেছে বিশ্ববাজারে যখন তেলের দর কম ছিল, বাংলাদেশে তখন তেলের দর বেশি ছিল। তখন সরকার বলছে তাদের লোকসান পোষাচ্ছে, আসলে লুটপাট পোষাচ্ছে। এই সরকার যেটা করেছে সেটা হচ্ছে হুট করেই বাজারের উপর প্রভাব পড়ে না, সরকার যে পলিসিটা নিছে ওয়েট অ্যান্ড সি। যখনই যুদ্ধ শুরু হয়েছে পরের দিনই দেখা গেল তো হুড়োহুড়ি পড়ে গেছে, তেল নাই, এটা নেই, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা দেখা গেলো হরমুজ প্রাণী ছেড়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে তেল ঢুকতেছে। এই বিটুইন দ্য লাইন উত্তরঙ্গে এবং কিছু কিছু জায়গাতে কিন্তু মাটির নিচে তেলের খনি পাওয়া গেল। এই কাজগুলো কিন্তু অব্যাহতভাবেই দেশে চলে। কিন্তু এই সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজের কমিশনটা সে বাদ দিয়ে দিয়েছে, নিজের পকেটে টাকা না নিয়ে মানুষের পকেটে টাকা দেওয়ার জন্য। কথাগুলো উনি অনেকগুলো বলছিলেন যে দ্রব্যমূল্য এবং বাজারকে স্থিতিশীল রাখা, মানুষের ক্রয় ক্ষমতাকে বাড়ানো, যারা পিছিয়ে পড়েছে তাদেরকে জাগিয়ে তোলা, যে বড় হয়েছে তাকে না কেটে যে নিচে আছে তাকে টেনে তোলাটাই ভারসাম্য। বর্তমান প্রধানমন্ত্রী যে ভারসাম্যের কথাটা বলেছেন, এই ভারসাম্যের কথাটা কিন্তু তেলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হিসেবে এসছে। যে তিনি জানেন যে তেলের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে পরের দিন রাস্তায় বাসওয়ালা, যাত্রীওয়ালা যে হুলস্থুল কাণ্ডটা ঘটবে তার পিছনে আসলে কোনো যুক্তি নেই। সুতরাং ওয়েট অ্যান্ড সি, এবং ওয়েট অ্যান্ড সি করতে গিয়ে তার ফলটা আমরা পজিটিভ পাইছি, যে কিন্তু এই রোজায় কোনো প্রভাব পড়েনি, মানুষের উপর যানবাহনে কোনো প্রভাব। তিনটি জিনিস আপনার আজকে আলোচনার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন। একটা হচ্ছে দ্রব্যমূল্য, আরেকটি হচ্ছে যানবাহন খরচ, আরেকটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। তাহলে দ্রব্যমূল্যের কথাটা আমরা আলোচনা করেছি। যানবাহনের উপর গতকালকেও আমরা খবর দেখেছি যে বিভিন্ন টার্মিনালে যারা বেশি ভাড়া নিচ্ছে তাদের গাড়ির উপর সরকার জরিমানা করছে, অর্থাৎ যাত্রীদের। এবং এই কথাটা কিন্তু বলার জন্য বলছে না। আগে যেটা হতো সেটা হচ্ছে একদিকে ম্যাজিস্ট্রেট গিয়া গাড়ি বন্ধ করতো আর পিছনে গিয়া আবার সেই নানা ব্যাকডোরে টাকা দিয়া ব্যাপারটা কিন্তু এইখানে আটকে যায়। কিন্তু এখন যারা দেখা যাচ্ছে ব্যাপারটা সেখানে আটকাচ্ছে না, না আটকার ফলে কি মানুষের যাতায়াতের ব্যাপারটা সহজ হচ্ছে। এবং এইখানে কিন্তু এই যে তেলের দাম না বাড়া, এখন কিন্তু আপনি বাংলাদেশে দেখবেন বহুতল ভবন আছে যে ভবনগুলো ডিজেলের উপর চলে। আচ্ছা। এবং যখন থাকে না, যখন জেনারেটর থাকে না, তখন তাদেরকে ডিজেল নির্ভর করতে হয়। তাহলে আপনি যদি বাড়াতে থাকেন তাহলে তার ইনকামটা বাড়ছে কোথায়?
রাতারাতি মানুষের উপর যে আয়কে না বাড়িয়ে তার চাপকে সহ্য করার মতো ক্ষমতার মধ্যে নিয়ে আসার যে পলিসি, এটাই হলো মূলত একটা ভারসাম্যের রাজনীতি। ভারসাম্যটা শুধুমাত্র রাজনীতিতে না, কার বয়স বেশি কার বয়স কম ব্যাপারটা সেখানে না, ব্যাপারটা হলো এরকম যে সামগ্রিক চিন্তার মধ্যে একটা ভারসাম্য নিয়ে আসা। রমজানে যেমন আমরা বলি জাকাত একটা ভারসাম্য দেয় মানুষকে, অর্থনীতি, এই যে বর্তমান প্রধানমন্ত্রী আমার কথাগুলো আলোচনা হয়েছে, এই যে বিভিন্ন খাতে যে সে টাকাগুলো দিচ্ছে, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? এই টাকাগুলো তার ইনকামে যুক্ত হচ্ছে, তার আয় বৃদ্ধি পাচ্ছে, তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং তার মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস আসছে। এই যে স্বস্তির নিঃশ্বাস, এটাই হলো একটি সরকারের স্থিতিশীলতার বড় প্রমাণ। যে কোনো সাধারণভাবে আমরা বলি যে কেউ যদি তৃপ্তির সাথে বলে যে আল্লাহ তুমি তার উপর রহম করো, তাহলে কিন্তু ওই লোকটার উপর আল্লাহ রহম করে। বর্তমান প্রধানমন্ত্রী এই যে ভারসাম্যমূলক অর্থনীতির মধ্য দিয়ে একটি পথে সে হাঁটার চেষ্টা করছে, এটা কতদূর যেতে পারবে এটা নিয়ে আমার সন্দেহ আছে, এই কারণে যে সংসদটা উত্তপ্ত হচ্ছে। সংসদ যদি উত্তপ্ত হয় তাহলে তার প্রভাব সর্বত্র পড়বে। কারণ আমি সেই বিষয়ে আসবো আপনার কাছে, কিন্তু আপনার কাছে এটি মনে হয় কিনা যে এই যে ফ্যামিলি কার্ডের কথা বলা হলো, যে প্রতিটি পরিবারকে যে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দেয়া হবে, কেউ কেউ বলছে অর্থনীতির বর্তমান যে বাস্তবতা দেশের ভেতরে এবং এন্ট্রিম গভর্নমেন্টের সময়ও কিন্তু সেই অর্থনৈতিক বুনিয়াদ ততটা মজবুত হয়নি, বিশেষ করে বিনিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে অনেকটা স্থবিরতা ছিল। সেই সময়ে এই ধরনের একটি পদক্ষেপ যতটা সাহসিক, তার চেয়ে বেশি কি এটি জনপ্রিয়তা অর্জনের ব্যাপারটি হয়ে আরও বেশি অর্থনীতিকে হুমকির মুখে ফেলবে কিনা, এরকম কথাও কেউ কেউ বলছে। বলতে পারে, আমি এটার সাথে একমত না। এই কারণে বাংলাদেশের রাষ্ট্রীয় অপচয়, আপনি যদি অপচয়কে কার্টেল করেন, দুর্নীতিকে কার্টেল করেন, ঘুষকে বন্ধ করেন, কমিশনিং বন্ধ করেন, তাহলে যে অর্থটা বাঁচবে এই অর্থটা সাধারণ মানুষ পাবে। আপনি যদি ওইখানে অব্যাহত রাখেন তাহলে নিচে আপনি এটা পারবেন না। সরকারের পলিসির মধ্যে এখন পর্যন্ত, এটা এক মাসে সব মন্তব্য করা যাবে না, কিন্তু এখন পর্যন্ত এবং সরকারের মন্ত্রিসভার মধ্যে একটা প্রবণতা আছে, আমরা যাদেরকে দু চারজন যাদেরকে চিনি তাদের মধ্যেও কিন্তু এই ব্যাপারটা আছে যে তাদের কিন্তু এই যে খাই ভাবটা, আপনি যদি খাই ভাবটা কমিয়ে আনেন, যেমন একটা সাধারণ উদাহরণ, সরকারের প্রোটোকলটা অপচয়, এর অপচয় কমে। আপনি বিলাসী জীবনযাপন যদি কমান তাহলে অপচয়টা কমে, এসি যদি কমান তাহলে বিদ্যুৎ খরচ কমে, আপনি যদি যাতায়াতের খরচটা কমান, অর্থাৎ আপনি যদি সামগ্রিকভাবে জনকল্যাণের চিন্তা করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে একজন প্রধানমন্ত্রী যদি স্বাভাবিক জীবনে ফিরে আসে, তার মন্ত্রীরা ফিরে আসবে, আমলারা ফিরে আসবে, কামলারা ফিরে আসবে, বদনা ডেক্সি যা আছে সব স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এবং এরা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসে তাহলে যারা স্বাভাবিক জীবনে নাই তারা স্বাভাবিক জীবনে উঠে আসবে। এটাই হচ্ছে ভারসাম্য। আপনি এখানে যদি মনে করেন যে সমাজতান্ত্রিক চিন্তার মতো কেটে শ্রেণী শত্রু খতম করে সমান করবেন, ব্যাপারটা তো তার সমান হবে না। এটা সমতার হলো জেগে তোলা। এই যে জেগে তোলানোর পদ্ধতিটা কিন্তু এই সবগুলো জিনিস, অর্থাৎ যে কিনতে পারে না তাকে কিনতে দেওয়া, যার সন্তান স্কুলে যাচ্ছে না তাকে সহায়তা করা, যে রাস্তায় চলতে পারে না নারীদের জন্য বাঁচার ব্যবস্থা করা, অর্থাৎ যারা সমাজে পিছিয়ে পড়েছে তাদেরকে জেগে তোলানোর আসলেই কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা কখনো কোনো অস্বাভাবিক মনে হয়, আসলে অস্বাভাবিক না। কারণ রাষ্ট্রীয় খাতে অপচয়ের যে হিসেব সেটিকে যদি রোধ করা যায়, সেটা রোধ করলেই আপনি সেই অর্থটা নিচে ডিস্ট্রিবিউট হবে এবং তখন এই সমস্ত পরিকল্পনাগুলো এত সহজ মনে, এবং আমার কাছে মনে হবে এও কি সম্ভব। যেমন আপনি এই নির্বাচনে মনে হয়েছে যে এরকম নিরপেক্ষ নির্বাচন হয়েছে, বাংলাদেশে কি কখনো চিন্তা করা গেছে যে এরকম নিরপেক্ষ নির্বাচন হবে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতার আসনে বিএনপি জিতবে? এটা তো কখনো অনেকে মনে করছে যে এই অসম্ভব ব্যাপারটা আসলে কি জনগণের উপর যদি আপনি নির্ভর করেন তাহলে কিন্তু অসম্ভব বলে কিছু শব্দ নাই। কারণ জনগণই হচ্ছে সবচেয়ে বড় শক্তি, জনগণের ক্ষমতাকে আপনি আনলে উঠালেই এটা এগুবে, সেই এগুনোর পদ্ধতিরই আসলে আসল কথা। জি, সারা বাংলাদেশে হয়তো সার্বিকভাবে নির্বাচন অনেক সুষ্ঠু হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে কিছু কিছু জায়গায়, যেমন হাবিব ভাই অবশ্য প্রশ্ন তুলছিলেন নির্বাচন নিয়ে। যাক, আমরা শুনবো জনাব হাবিবুর রহমান হাবিব, যে কথা বলছিলাম যে সার্বিক পরিস্থিতি যেরকম, তাতে করে কিছু কিছু জায়গায় পরিবহন এবং অন্যান্য ক্ষেত্রে চাঁদাবাজির কথা মানে অভিযোগও পাওয়া গেছে বিভিন্ন জায়গায়। সেই সব বিষয়গুলো কি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে কিনা, কিংবা সবচেয়ে বড় করে যদি আমরা বলতে চাই এক লাইনে যে সরকারের উপরিকাঠামো বা সরকারের শীর্ষ পর্যায় থেকে যে বার্তা দেয়া হচ্ছে সেটি কি তৃণমূলে সঠিকভাবে পৌঁছানো যাচ্ছে কিনা? আপনি দেখেন এক মাসের বয়সে সরকার কতগুলি সাহসী জনগণ কতগুলি কাজ করবেন, এটা অন্য কোনো সরকার হতো না, তাই যখন সারা কাজ করতে সম্ভব না। এখন এইটুকু যেটুকু দেখছেন সরকার এত বড় দুঃসাহস পদক্ষেপ নিতে পারে, মহাজন যে বেতন ভাতা বা 10,000 টাকা কিনে সুদ লাভ করে একটি ঋণ লাভ করতে পারে, এটি 20 কোটি টাকা।
ফ্যামিলি কাজের পরে, তারপরে আপনার আহ, কি বলে আপনার ডাক্তার, কি বলে আপনার স্বাস্থ্য কার্ড, এতগুলি পদক্ষেপ নিচ্ছে, দিয়ে যাচ্ছে ব্যাংকে। তারা এইটুকু অবশ্যই করতে পারবে, অবশ্যই করতে পারে, এমন পদক্ষেপ নিবে। একটা উদাহরণ দিলে, আর এগুলি করা বাংলাদেশের সমস্যা হলো দুর্নীতি, দুর্নীতি, চাঁদাবাজি, এই যে আপনার দ্রব্যমূল্য গোডাউনে ভরে রাখা, এইগুলো। এই জন্য তারেক রহমানের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই পদক্ষেপের কারণে দু একদিন অতি দুঃসাহস দেখাচ্ছে, কিন্তু তাদের দুঃসাহস দেখিয়ে পাওয়ার পর কোন সুযোগ নেই, কঠিন শাস্তির আওতায় তাদের আনা হবে। যে কারণে কিন্তু অনেকখানি নিয়ন্ত্রণ আছে, তাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণে আসুক, এটাকে চিন্তা করবে। 1 মাসের সরকার এতখানি করতে পারে, এই অবস্থা। তারা বিরোধী দল মাঠে যে নোংরামি করছে, প্রথম দিনেই যে নোংরামি করলো, সারা পৃথিবীর মানুষের কাছে বাংলাদেশের মান মর্যাদা সব কিছু তুলায় বঞ্চিত করে দিল। তারপরেও কোনো তারেক রহমান দৃঢ়তার সাথে কিন্তু কাজ করে যাচ্ছে। তো সেই জন্য বলি যে এটা বিএনপির পক্ষে সম্ভব, তারেক রহমানের পক্ষে সম্ভব। একটু ধৈর্য ধরেন, আছে কয়জন। আমি নির্বাচন নিয়ে সারা বাংলাদেশে নির্বাচন হয়েছে, এই নির্বাচন অভিযান জানিয়েছি। আমার এখানে যেটাকে অনেক চল্লিশ থাকে, আমার প্রায় 70টা প্রার্থী ছিল আমাদের দলীয় প্রার্থী। এই বেইমান বিশ্বাসঘাতকেরা মাঠে না থাকতো, তাহলে ওই 11 দলের জোট 20 থেকে 25টা বেশি আসন পেতেন। তাহলে তারা সংসদে নির্বাচন করতে হবে, তাহলে সরকার আরো কঠিন হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারতেন। সেই জন্য বলবো, এরপরে সরকার চেষ্টা করে যাচ্ছে। ধন্যবাদ। মানে আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচনে যেই যেই জায়গায় আপনাদের পরাজয় হয়েছে সেটি অন্তর্দলীয় কোন্দলের কারণেই হয়েছে। আন্দোলন কন্দল হয়েছে, পাশাপাশি পাশাপাশি প্রশাসন এই করেছে, ওই সুযোগ দিচ্ছে। আমার ওখানে যান প্রশাসন, আমার ওখানে আপনি জানেন আওয়ামী লীগের আমার প্রতি একটা ক্ষোভ আছে। এই বিশ্বাসঘাতক এই আওয়ামী লীগেরা সেখানে যে কোনো মূল্যে আমাকে হারাতে হবে, হবে, তারপরে আমি জিতেছি। তারপরে আমার ভোট করলেও আমি জিতে আসবো, হাজার হাজার জিতে আসবো। তা 2-2.5 ভোটের ব্যবধান দেখিয়েছে, এরকম ব্যবধান না। সেখানে তারা সবচেয়ে অনৈতিক কাজ করেছে, তারা ভোট কিনেছে, যে কিনেছে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার কিনেছে, এমন মানুষের ভোট কিনেছে। এমনকি বিএনপি দুর্বল হয়েছে, বিশ্বাসঘাতকদের ভোট তারা কিনেছে। তারপরেও তো এই অবস্থা, 212টা আসন পেয়েছে বিএনপি। আমরা যদি এই অবস্থা না করতাম, ওই অবস্থার সম্মুখীন না হতাম, বিএনপি তো আরো মিনিমাম 50টা ব্যক্তি করতো, তাহলে ওদের কোনো অবস্থান থাকতো না, তার দেশটা সুন্দরভাবে চলতো। আজকে দেশের যদি অস্থিরতা সৃষ্টি করার জন্য যে চেষ্টা যারা করছে, এই অসংখ্য ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব। আমি আবারও আসবো, আসলে আপনার একেবারে নির্দিষ্ট করে আপনার আসনের নির্বাচনী বিষয় নিয়ে আলাপ করা কতটা সঙ্গত এবং যৌক্তিক হবে জানি না, কারণ এটি আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। এখন আপনি নিজে আইনের দ্বারস্থ হয়েছেন, আশা করি সেই সুরাহা আদালতেই হবে। আমি একটা বিরতি নিতে হবে এ পর্যায়ে। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিথিকা বিন্দু হোসেন, আমরা এই রমজান এবং ঈদ সম্পর্কিত যে আলাপ করি, যেগুলো মোটামুটি আলোচনায় আসে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এবারকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল বা আগামীতে কেমন আশা করছেন? কারণ এই আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সবসময় একটা উদ্বেগ উৎকণ্ঠার জন্ম দিয়েছে, বিশেষ করে যেটি জনাব আউয়াল ঠাকুরও বলছিলেন যে পুলিশের যে ভূমিকা অতীতে ছিল, সেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেমন একটা মানসিক অবস্থার ব্যাপার রয়েছে, পাশাপাশি তাদের যে লুট হওয়া অস্ত্র সেগুলো কতটা উদ্ধার করা গেছে সেগুলো নিয়েও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে। আপনার কাছে কি মনে হয়? রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন, আমরা আড়ম্বর করি কিন্তু আরম্ভ করি না। তো আমার মনে হয় এই সরকার আড়ম্বর কোনো কিছু করছে না যে আমরা এটা করব সেটা করব এই করব, ওরা কিন্তু শুরুটা করছে, আরম্ভটা করে দেখিয়ে দিচ্ছে যে আমরা করছি। ইয়েস, আমরা যদি সদিচ্ছা যদি থাকে কারো, ইয়েস উই ক্যান, সেই বিষয়টা ওনারা দেখিয়েছেন। তো এখানে আইন শৃঙ্খলার যে বিষয়টা আছে, সেটা পুলিশ আছেন, সেনাবাহিনী আছেন, বিজিবি আছেন, নানান শ্রেণী মানে পেশারি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। এখানে তাদেরও একটা নিরপেক্ষতার বিষয় রয়েছে, তাদের দক্ষতার বিষয় রয়েছে, এবং এখানে
জনগণেরও একটা সহযোগিতার বিষয় রয়েছে এখানে। বিগত আপনি বলেছেন বিগত সরকারের আমলে অনেকগুলো অস্ত্র লুট হয়েছে, তো সেগুলো আমাদের উদ্ধারের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার বিষয়ে, তো আমাদের জনগণকে সে জায়গায় যদি সচেতন হয়ে প্রতিরোধ করতে পারে সে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, তাহলে সেখানে একটা কার্যকর ভূমিকা আসবে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আইন শৃঙ্খলার মব সন্ত্রাসকে একদম না বলতে হবে, কোনো মব এদেশে আর চলবে না। এই মবটাকে নিয়ন্ত্রণ করতে পারলে, আইনের প্রতি মানুষের শ্রদ্ধা জাগাতে পারলে আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই একটা পজিটিভ দিক আসবে। এবং সেখানে আরও যেসব বিষয় আমাদের রয়েছে, ট্রাফিক, এটাও একটা আইন শৃঙ্খলার বিষয় রয়েছে, তো ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে। এবারকার যানজটের পরিস্থিতি কেমন দেখলেন অন্যান্য বারের চেয়ে? আগের চেয়ে একটু সুশৃঙ্খল মনে হচ্ছে। আমরা বলে না যে পার্সিয়ালিটি করছে সেই জন্য না, আমি অবশ্য এখন বসুন্ধরাতে থাকি, এলিভেটেড এক্সপ্রেস ইউজ করি নেক্সট টাইমে। ঢাকার কেন্দ্রবিন্দুতে সবসময় তো যানজট লেগে থাকে, মার্কেট যেগুলো শপিং মলগুলোর আশপাশে, সেই জায়গায় তো ভিন্ন চিত্র থাকবেই সবসময়, এটা স্বাভাবিক। তো এমনিতে আমার মনে হয় আইনশৃঙ্খলা বাহিনী এই জন্য যথেষ্ট সজাগ রয়েছেন সব কিছু মিলিয়ে। আর তারপরে আমাদের আরও এই আইনশৃঙ্খলার বিষয়ের মধ্যে আরও যেসব বিষয় রয়েছে, ধরেন আমাদের কিন্তু পরিবেশের একটা বিষয় রয়েছে, পরিবেশ সুস্থ রাখার, স্বাভাবিক রাখার, সেখানে মশার যে উপদ্রব নিয়ন্ত্রণ আমরা করতে পারছি না, সেই জায়গাটা কিন্তু আমাদের মিডিয়াকে আরও বেশি সজাগ থাকতে হবে। এই বিষয়ে আমাদের বিগত সরকার কোনো কাজই করেনি মশার নিয়ন্ত্রণে। সে জায়গায় এই সরকারকে সে জায়গায় উদ্যোগী হতে হবে এবং জনসচেতনতা তৈরি করতে হবে। ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ছুটির দিনে শনি এবং শুক্রবার যাতে আমাদের সব নেতাকর্মীরা এবং যারা দায়িত্বে রয়েছেন বিভিন্ন জায়গায় তাদেরকে তাদের এলাকার আশেপাশের যেসব জলাবদ্ধতা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার জন্য। কারণ এই অপরিষ্কারের জন্য যে মশার জন্য কিন্তু আমাদের অনেক কঠিন, যে চিকনগুনিয়া বলেন এবং মরণঘাতী রোগ কি যেন ডেঙ্গু, সেগুলোর জন্য আমরা অনেক সাফার করছি। সেই জায়গা থেকে উনি সচেতনতা তৈরি করছেন। এবং আপনি যে আরও বললেন, উনি যে বললেন আপনি বিদ্যুতের কথা বলেছেন, তো আমাদের প্রধানমন্ত্রী কিন্তু নিজের রুমের লাইটিং কমিয়ে দিয়েছেন। তো এই যে উনি কিন্তু সূচনাটা করছেন, আপনি যদি অবশ্যই চিন্তাশীল হন, আপনি অবশ্যই পিএমকে করবেন, লক্ষ্য করবেন, তাকে ফলো করবেন এবং তিনি কি করতে চাচ্ছেন সেই ভাষাটা বুঝে আপনাকে সেরকমই কাজ করার চেষ্টা করতে হবে। তো এই যে ভোটের কালির দাগ কিন্তু আমাদের হাত থেকে মুছে যায়নি, আমরা অনেকগুলো সুফল পাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও এটা অব্যাহত থাকবে, আমাদের সেই প্রত্যাশাই আমরা ব্যক্ত করি। জি, অসংখ্য ধন্যবাদ বিথিকা বিনতে হোসেন। আমি আসবো আবার আপনার কাছে, আসবার চেষ্টা করবো, একটু শুনে আসি। জনাব আব্দুল আউয়াল ঠাকুর রয়েছেন আমাদের সাথে। আব্দুল আউয়াল ঠাকুর, যে বিষয়টি বলা হচ্ছিল যে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা আমরা বলি, আপনি হয়তো বলছেন এটি রমজান কিংবা ঈদ কেন্দ্রিক না, তারপরেও পজিটিভ সাইন তো আমরা প্রত্যাশা করতেই পারি, বা জনগণ হিসেবে তো সেই প্রত্যাশাই আমরা চাই, করি সবসময়। সেই জায়গাতে সকালে দেখা গেল দিনে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায় থেকে নিশ্চিত করা হলো যে সব জায়গায় চেকপোস্ট আছে, কোথাও কোনো সমস্যা হবে না, কিন্তু রাতেই দেখা গেল শহীদ মিনারে গুলিতে একজন নিহত হলো, কিংবা আমরা যখন কথা বলছি তার ঠিক আগেই উত্তরায় একটি রিকশাওয়ালা মারা গেছেন এই গুজব নিয়ে, যে তাকে পিটিয়ে মারা হয়েছে এই গুজবে এলাকাকে রণক্ষেত্রে পরিণত করা হলো। বিষয়গুলো কিভাবে দেখছেন? এখনও কি সেই মব কালচার রয়ে গেছে? দেখেন, একটা জিনিস হলো, কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে, তবু স্পষ্ট করে বলা ভালো। সেটা হচ্ছে যে দেশের সর্বোচ্চ ফোরাম হচ্ছে সংসদ, যার একমাত্র কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। এই সরকার প্রমাণ করেছে যে বুলেটের চেয়ে ব্যালট শক্তিশালী। তাহলে বুলেটের বিপরীতে যে ব্যালট, অর্থাৎ জনগণের যে রায়, এই রায়কে যদি আপনি এক্সিকিউট করতে চান তাহলে সেখানেও কিন্তু আর একটা মবের প্রশ্ন আসবে। এখন যদি মনে করেন যে সারা দেশে যতগুলো সিটে বিএনপি জিতছে তারা অন্যদেরকে নিয়ন্ত্রণ করতে যাইবে, বা অন্যরা যারা জিতছে তারা অন্যদেরকে নিয়ন্ত্রণ, তাহলে পরিস্থিতিটা কী দাঁড়াবে? এই যে কথাগুলো আপনি বলছেন, একটা রিক্সাওয়ালাকে নিয়ে একটা সিনিয়র, বা শহীদ মিনারে যেটা হয়েছে ওই রাতে তারা কি করছিল, একটা ক্রেট তার কে কেন তারা গুলি করলো, তার পিছনে তো আরও কিছু গল্প আছে, সেই গল্পটা আমরা জানি না।
কিন্তু না জানলেও এটা ঠিক যা ঘটেছে সেটা দুঃখজনক। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে পরিস্থিতি, সেই পরিস্থিতির অর্থ শহীদ মিনারে যারা দায়িত্ব পালন করেছেন তারা কেন ব্যর্থ হয়েছেন, কেন শহীদ মিনারের মতো জায়গায় মানে গোলাগুলির ঘটনা ঘটেছে, এর অবশ্যই গভীরভাবে তদন্ত করা দরকার। এবং তদন্তটা শুধু নাম দেখানো না, তদন্ত হতে হবে প্রত্যেকটি ঘটনাকে দলমত নির্বিশেষে একেবারে ব্যক্তিকে ঊর্ধ্বে রেখে নিরপেক্ষ তদন্ত করতে হবে। এবং তাহলেই কিন্তু দেখা যাবে যে পেছনের গল্পটা আমাদের সামনে আসবে। পেছনের গল্পটা যদি আমরা সামনে পাই তাহলেই কিন্তু বাকি ঘটনা নিয়ন্ত্রণে চলে যাবে। শুধু একটা আইওয়াশের এখানে আব্দুল ঠাকুর, আরেকটি বিষয়, আমরা তো পজিটিভ অনেক সরকারের বেশ কিছু পজিটিভ দিক নিয়ে আলাপ করা হলো, কিন্তু কেউ কেউ তো এই সমালোচনাও করে, বিশেষ করে সিটি কর্পোরেশনের গুলোতে প্রশাসক নিয়োগ দলীয় লোকজন দিয়ে এবং ব্যাংকের গভর্নর নিয়োগের বিষয়টিও আলোচনায় আসে। এই বিষয়ে একজন রাজনৈতিক বিশ্লেষক এবং সংবাদকর্মী হিসাবে, সিনিয়র সাংবাদিক হিসাবে আপনার কি মন্তব্য? এটা আসলে সিটি কর্পোরেশনের যে একটি নির্বাচিত সরকার থাকলে সেখানে বেসিক্যালি স্থানীয় সরকারের নির্বাচনই অনুষ্ঠিত হবে, এটা নিয়ে আসলে সন্দেহ করার কোনো। কিন্তু এই যে অন্তর্বর্তী, অর্থাৎ এই জিনিসগুলো যারা চালিয়ে গেছেন তারা তো সঠিকভাবে এই জিনিসগুলো রেখে যান নাই, তার এটার অর্ডারে আনা নির্বাচনের মধ্যে দিয়ে এটা যারা স্থানীয় সরকারের, কারণ এটা তো আপনি প্রশাসকের কথা চিন্তা করলে সেই বাকশালের কথা চিন্তা করতে হবে। বাকশাল আমাদের প্রশাসক দেওয়া ছিল, এটা তো বাকশালের সরকার না, এটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট। সুতরাং এটা পরিবর্তন হবে, তো সময়ের ব্যাপার, যেটি নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা হলে সময়ের মধ্যে। আর যদি সরকার পরিবর্তন না করে তাহলে সরকার তার নিজেরই তার জবাবদিহিতার মধ্যে পড়তে হবে। এটা তো মানে দীর্ঘদিন ধরে তো এই নিয়ম আইনের অ্যাকসেপ্ট করবে না। যে কেউ যদি আদালতে যায় বা যে কেউ যদি আইনের ব্যস্ত নেয় তারাই অ্যাকসেপ্ট, কারণ নির্বাচিত সরকারের নির্বাচনটা তো শুধু জাতীয় সংসদ না, নির্বাচন মানে নির্বাচনী, তৃণমূল থেকে সংসদ পর্যন্ত প্রত্যেকটাই হচ্ছে নির্বাচন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপর যেতে যেতে যত দূর যাবে, কাজে সেখানে এই যে স্থানীয় সরকার, এটা তো বিশাল ব্যাপার। এবং সেখানে এমন একজন মন্ত্রী দায়িত্বে আছেন, সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ে সৎ এবং প্রজ্ঞাবান রাজনীতিক বাংলাদেশে দ্বিতীয় ব্যক্তি নাই। তার হাতে ভুল হবে এটা মনে করার কোনো কারণ নাই। তিনি সব কিছু দেখা মানুষ, অভিজ্ঞতায়, শিক্ষায়, রাজনৈতিক উত্তরাধিকারতে এবং ব্যক্তিগতভাবে তিনি একজন মানে লিবারাল ডেমোক্রেটের মানসিকতা সম্পন্ন লোক। তিনি কিন্তু আমরা ব্যক্তিগতভাবে তার সাথে বহু কথাবার্তা বলছি, তিনি আনডেমোক্রেটিক ম্যান না। সুতরাং তার মাধ্যমে অশক্ত কিছু ঘটবে। এখন হুট করে হয়তো নানান বাস্তবতায় স্থান করে নিয়েছে, এই জাতীয় সংসদ নির্বাচনের পরেই আর একটা সিচুয়েশন করতে যাওয়া যাবে কিনা সেই বিষয়টা হয়তো একটু বিবেচনায় নিয়েছে। এনার্কিটা কিছুটা হয়তো বিবেচনায় আছে আমি ধারণা করি। সুতরাং এটা দেখলেই আস্তে আস্তে হয়তো একটা, এটা তো সরকার মেয়াদ দেওয়া অনন্তকালের জন্য কোনো প্রশাসক নিয়োগ করবে এরকম ধারণা করাই অর্থহীন। যারা করছেন তারা নিজেদের মাথার গরমে করতেছেন, ইস্যু নাই তো ইস্যু তৈরি করতেছেন, ব্যাপারটা তা না। ব্যাপারটা সরকারকে একটু দেখেন, একটু অন্তত 3 মাস তো দেখবেন। 3 মাস দেখলে তারপরে নয় আপনি একটা মন্তব্য করবেন। একটা মানে সরকারকে আসতে বসতে তার দেখতে, হ্যাঁ দিয়ে দিতে পারেন। গত তত্ত্বাবধায়ক নির্বাচন সরকারের সময় তো অনেক কথা হয়েছে যে সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারি নির্বাচনে যাবেন, এবং তখনও কোনো কোনো দল বলছেন যে আমরা স্থানীয় সরকার নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে আছি। এটা একটা, বিশেষ করে আমার কাছে যেটা মনে হয়েছে যে সংসদের যে একটা মানে খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা হচ্ছে, এই যে জুলাই সনদ নিয়ে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, এই বিষয়টা একটা জায়গায় যাওয়া পর্যন্ত আমার মনে হয় একটু দেখা এটা যেতে পারে। ধন্যবাদ। আরেকটি বিষয় যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ব্যবসায়ীকে নিয়োগ দেয়া, এটি নিয়েও কিন্তু সমালোচনা আছে। হ্যাঁ, সমালোচনা আছে। যিনি ছিলেন তাকে নিয়েও তো অনেক সমালোচনা আছে। এর আগে যারা ছিলেন তারা বাংলাদেশ ব্যাংকে টাকা লুট করেছেন, যারা রিজার্ভ পেয়েছে সেগুলো, এইসব কথা আছে যে ওনার সাথে অ্যাকাউন্টের কিছু প্রসঙ্গ আছে, সরকারের নির্বাচনী এজেন্ডার সাথে ছিল। এটাকে আমি খুব বড় ইস্যু মনে করি না, কারণ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে কিনা, হ্যাঁ এটা কেউ কেউ এভাবে বলছেন। তা আমার মনে হয় সরকার তো এটা যেহেতু অবস্থা মোকাবেলা করার জন্য দিছেন, যদি সেখানে সে সাকসেসফুল না হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের মতো জায়গাতে এইখানে তো কোনো অন্য কোনো জায়গায় রাখা যাবে না। সরকার যদি লুটপাটে যায় তাহলে আলাদা কথা, যদি লুটপাটে না গিয়ে জনগণের পক্ষে আসে তাহলে জনগণের ইচ্ছারই প্রতিফলন ঘটবে, এটাই সঙ্গত। সেখানে আপনার অন্য কোনো সেটা হবে না। তবে একটা জিনিস আমি আপনার কথার সাথে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আমরা কিন্তু যেইভাবে অস্থির হয়ে উঠছি, এই অস্থিরতাটা কিন্তু সামগ্রিক অস্থিরতার সাথে যুক্ত হলে মানে সেই সারের রশি চেরার অবস্থায় চলে যাবে। সেইখানে যাতে না যায় সেটা কিন্তু আমাদের সকলের একটু নজর রাখা দরকার, যে যাতে করে এটা মনে রাখা দরকার যে সময় দিবে। এই সংসদ কিন্তু পোর খাওয়া লোকদের সংসদ, গুমের নির্যাতন, ফাঁসির রশি থেকে ফিরে আসা,
1/11-এর জর্জরিত দেহ নিয়ে তারেক রহমান এখানে আছেন, এটা তাকে বোঝানোর দরকার নয় কিভাবে নির্যাতন করা হয়েছে। সেখানে এমন ব্যক্তিরা আছেন যারা ফাঁসির রশি থেকে ফিরে আসছেন, গুমের থেকে ফিরে আসছেন, কিন্তু তাদের কত শ্বাস নিতে দিতে হবে। আপনি শ্বাস নিতে দেওয়ার আগে যদি বুকের উপর পাথর চাপিয়ে বলেন যে তুমি কথা বলো না কেন, কথাটা একটু বেশি হয়ে যায় বলে আমার ধারণা। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল ঠাকুর। আমি শুনবো আবারও, একটু শুনে আসি। জনাব হাবিবুর রহমান হাবিব রয়েছেন আমাদের সঙ্গে। জনাব হাবিবুর রহমান হাবিব, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেমন বলা হচ্ছে যে সেই জায়গায় সরকারের সফলতা কতটুকু এই স্বল্প সময়ে, যদিও সেটি মূল্যায়ন করার মতো যথেষ্ট সময় এখনো হয়নি। আর একটি বিষয় বলা হচ্ছিল, সেটি হলো এই যে সিটি কর্পোরেশনগুলোতে একেবারে দলীয় লোককে প্রশাসক নিয়োগ দেওয়া, সেগুলো আসলে কতটা মানে যৌক্তিক হয়, কিংবা অনেকেই এই সমালোচনা করছে যে এখন যাদেরকে প্রশাসক দেওয়া হয়েছে পরবর্তীতে তারা যদি আবার নির্বাচনে দাঁড়িয়ে যায় সেটি স্বার্থের সংঘাত হয় কিনা, কিংবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি দলীয় কার্যক্রমেও যুক্ত ছিলেন। এই বিষয়গুলোর ব্যাপারে আপনার বক্তব্য শুনব। এখানে আমার বক্তব্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিপূর্বে নিয়োগ দেওয়া হয়েছে অনেক বড় বড় মানুষ, ব্যাংকের গভর্নর হয়েছেন সচিব, অনেক বড় বড় পর্যায়ে যারা নাম করা, যারা অর্থনীতিবিদ, তারা কি করেছে বছরে ব্যাপক লুটপাট। এই একটা ব্যতিক্রম ধর্মে ব্যাংকার না, ব্যাংকের সাথে ট্রানজাকশন আছে, এটা একটা পরীক্ষামূলক হতেই পারে। এখন উনি এটা কেমন করেন সেটা দেখার পরে তখন মন্তব্য করলে পারে সেটা ভালো হয়। আগের গুলি তো দেখেছি, বড় বড় মানুষ, বিশাল বিশাল মানুষ দেশটাকে ধ্বংস করে দিয়েছে, ব্যাংকটাকে শেষ করে দিয়েছে, একবার না একাধিকবার। সেই হিসাবে এবার পরীক্ষা দেখেন না, ধরেন তোমার। আর বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যেই আপনার ব্যাংক থেকে লোন নেন তাকে কিন্তু টাকা পরিশোধ করতে হবে, টাকা ফেরত না দিয়ে দলের নাম ভাঙিয়ে কোনোভাবেই তাকে পার করতে দেওয়া হবে না। এটা আমার মনে হয় এখনই মন্তব্য করার সময় হয়নি। দীর্ঘ 15.5 বছর, দীর্ঘ 18 বছর আমরা এই হয়ে আসছে, দেখে আসছে। যাক না, 2-4 মাস যাক না, যদি না পারে তখন অবশ্যই তারেক রহমান এতগুলি ঘটনা ঘটাতে পারলেন, এতগুলি বিষয় সিদ্ধান্ত নিতে পারলেন, এই গভর্নর ব্যাপারটা অবশ্যই তখন সিদ্ধান্ত নিলেন, একটা কাজ করতে দেন, তারপরে আপনার সমালোচনা করেন। উনি না পারে তো অবশ্যই বাদ দিবে, তাই চিরদিন থাকবে এমন তো না। আপনার মন্ত্রীরা সবসময় এক মন্ত্রী 5 বছর থাকে তাও তো না। এই জন্য যেগুলি আপাতত দিয়েছেন মধ্যে যারা আছে, এবং আমি মনে করি তারা তাদের কাজের ক্ষেত্রে কোনো দুর্নীতি বা অন্য কিছু করার চেষ্টা করবেন না, করলে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া দলের পক্ষ থেকে। অর্থাৎ তার রাজনীতি করার সুযোগ থাকবে না, তার বাইরে থাকার সুযোগ, যেখানে ঢুকতে পারে জীবন দিনের পর দিন। এই জন্য মনে করি যে একটু দেখেন, তাই যেমন বিশ্বাস রাখেন। জি, আর প্রশাসক প্রসঙ্গে কি বলবেন? প্রশাসক নিয়োগ প্রসঙ্গে নিয়োগের ব্যাপারে আমি বলি, প্রশাসক নিয়োগের আগেও হয়েছে অনেকবার। আমরা মনে করি যাদেরকে প্রশাসক দেওয়া হয়েছে তাদেরও একটা পরীক্ষা করে দেখেন। এখন সবসময় যে সরকারি কর্মকর্তা কর্মচারী দিয়ে করেই আসছে, তাদেরকে উন্নতি হয়েছে? উন্নতি হয়নি। তো সেই জন্য এখন যে কটা সিটি কর্পোরেশনে প্রশাসক দেওয়া হয়েছে তাদের প্রত্যেকটা মানুষের তারা কি কাজ করে একটু ধৈর্য ধরে দেখেন। যদি ঠিকমতো কাজ না করে অবশ্যই তাদের নিজেদের অবস্থা ঠিক রাখার জন্য তারা ভালো করে কাজ করবে, কারণ যদি তারা ভালো কাজ না করে জীবনের মতো তার প্রশাসক করা চলবে না এবং রাজনীতি করতে পারবে, এখানে তার রাজনীতি জীবন শেষ হয়ে যাবে। অতএব প্রত্যেকে ভয়ের মধ্যে আসেন এবং তারা সবাই সুন্দরভাবে কাজ করবেন এটা আমার বিশ্বাস। এই জন্য বলি কাউকে না কাউকে দিতে হবে, দিবেন কাকে? সরকারি কর্মকর্তাকে। তারা যে জীবন ব্যর্থ হয়েছে, তারা সেই জীবনে পারেননি। অতএব এখন রাজনৈতিক পরীক্ষা নেতৃবৃন্দকে দেওয়া হয়েছে, দেখেন তারা কি করে। আমার কথা যে এতটা বছর আপনার ভুক্তি করেছেন, এখন দেখেন 1-1.5 বছর দেখেন, যদি না পারেন অবশ্যই তাদেরকে বিদায় করে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব, অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল আওয়াল ঠাকুর। বেথিকা বিনতে, আপনি কি কিছু যুক্ত করবেন? আমরা শেষ করব, যদি 30 সেকেন্ডে কিছু যুক্ত করেন। যদি যুক্ত করতে চাই, আপনারা যে বলেছেন তেলের যে সমস্যার কথা বলেছেন, সেখানে বিশ্বের যে মানে বাংলাদেশে যে যুদ্ধ লাগলো, বাংলাদেশে সবসময় কিন্তু আমরা তেলের একটা
হাহাকার দেখতে পাই, কিন্তু বর্তমান আমাদের সরকার এই নিয়ন্ত্রণটা সুন্দর করে করেছে, একটা লিমিট দিয়ে দিয়েছে। ব্যক্তিগত গাড়ি, আপনার ব্যবসায়িক গাড়ি, জেলের পরিমাণ কি পরিমাণ নিতে পারবে, এবং সেই জায়গায় তারা এটাকে সুনির্দিষ্ট একটা পরিমাপ করে দিয়েছে, এবং আলোকসজ্জার ব্যাপারেও একটা নিয়ন্ত্রণ করে দিয়েছে, যেহেতু বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারে। তো এই বিষয়ে এবং প্রশাসক নিয়োগের কথা বলেছেন আপনি। প্রশাসক নিয়োগের ক্ষেত্রে আপনি আমাদের গতকাল থেকে মনিরুল হক চৌধুরী সাহেব একটা কথা বলেছেন, এই যে আগের বিরোধী দলকে আমি চিনতাম কিন্তু এই বিরোধী দলকে আমি চিনি না। তো আগের বিরোধী দলকে যদি আমি চিনি তার সম্পর্কে কিভাবে কথা বলতে হতো সেটা আমি বুঝতাম, কিন্তু এখন বুঝতে পারছি না। তো এই দলীয় প্রশাসক নিয়োগের ক্ষেত্রে আমার মনে হয় যাদেরকে আমাদের দল চিনছে, তাদের উপর আস্থা বিশ্বাস রাখতে পারবে, তাদেরকে দল মনোনয়ন দিয়েছে বলে আমি মনে করছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পবিত্র ঈদ উল ফিতর দুয়ারে করা নাড়ছে। আবার আপনাদের সাথে দেখা হবে ঈদ পরবর্তী সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আগাম ঈদ মোবারক জানিয়ে শেষ করছি নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। আল্লাহ হাফেজ।